ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই খবর যারা বিশ্বাস করতে পারেন নাই তারা নিশ্চিত এটাও বিশ্বাস করতে পারবেন না যে ভারতের ভিতরে একটি নতুন রাষ্ট্র তৈরি হচ্ছে। যে নামটি শুনলে ভারত সরকারের রীতিমতো পরিচয় শুকিয়ে যায়, সেই নামটি হচ্ছে খালিস্তান। খালিস্তান শব্দটি কিছুদিন আগেও সমস্ত বাংলাদেশীদের কাছে একটি অপরিচিত শব্দ ছিল, কিন্তু সর্বকালের শ্রেষ্ঠ তরুণ বাঙালি শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করার পরেই এই খালিস্তান শব্দটা সমস্ত বাংলাদেশীদের কাছে আজকে পরিচিত হয়ে উঠেছে এবং তাদের সবারই একটি প্রশ্ন যে খালিস্তান কি। খালিস্তান আন্দোলন শুধু একটি বিচ্ছিন্নতাবাদী দাবি নয়, এটা ভারতের রাজনীতির নিরাপত্তা এবং ভবিষ্যতের একটি ভয়ঙ্কর প্রশ্নও বটে। আজকে আমরা জানবো খালিস্তান কি এবং কেনই বা তাদের আন্দোলন শুরু, আর ভারত সরকারই বা কেন এই খালিস্তানের নাম শুনলে আতঙ্কিত হয়ে ওঠে। খালিস্তান হচ্ছে মূলত শিখ ধর্মাবলম্বীদের পৃথক একটি রাষ্ট্র গঠনের দাবি। এই রাষ্ট্র গঠনের প্রস্তাবিত এলাকা হচ্ছে ভারতের পাঞ্জাব রাজ্য ও পাঞ্জাবের আশেপাশের কিছু অঞ্চল নিয়ে। এটি ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই পাঞ্জাবের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে শিখ ধর্মাবলম্বী। খালিস শব্দের অর্থ হচ্ছে পবিত্র, আর স্থান শব্দের অর্থ হচ্ছে দেশ। তার মানে খালিস্তান অর্থ হচ্ছে পবিত্র দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতের মতো একটি শক্তিশালী দেশের ভিতরে কিভাবে এমন একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব ওঠে? 1970 সালে পাঞ্জাবের ভিতরে একটি চাপা রাজনৈতিক ক্ষোভ সৃষ্টি হয়। তাদের অভিযোগ ছিল ভারত সরকার তাদের ন্যায্য অধিকার দিচ্ছে না, সকল রাজনৈতিক ক্ষমতা দিল্লি সরকার কুক্ষিগত করে রেখেছে এবং ধর্মীয় পরিচয়কে অবমূল্যায়ন করে শিখদের উপর ভারত সরকার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই নির্যাতন তাদের মাঝে শিখ ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে আরো বেশি শক্তিশালী করে এবং এক পর্যায়ে তারা এই ধর্মভিত্তিক জাতীয়তাবাদের উপর ভিত্তি করে একটি নতুন রাষ্ট্র গঠনের দাবি জানায়, যেটার নাম হচ্ছে খালিস্তান। 1984 সাল ভারত সরকার পাঞ্জাব তথা খালিস্তানে একটি সামরিক অভিযান প্রেরণ করে। ভারত সরকার এই অভিযানের নাম দেয় অপারেশন ব্লু স্টার। কিন্তু শিখ তথা পাঞ্জাবের অধিবাসীদের কাছে এটি সরাসরি তাদের উপর ধর্মীয় একটি আঘাত হিসেবে চিহ্নিত হয়। এই ঘটনার পরে ইন্দিরা গান্ধী নিহত হয়। সমস্ত ভারত জুড়ে শিখ দাঙ্গা শুরু হয়। খালিস্তান আন্দোলনকারীরা আরো বেশি চরমপন্থী হয়ে ওঠে। খালিস্তান আন্দোলনটি শুধুমাত্র পাঞ্জাবের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত সরকারের ভয় হচ্ছে যদি কোনোভাবে একটি রাজ্য পৃথক হয় তাহলে ক্রমাগতভাবে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নাগাল্যান্ড, মণিপুরি, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের দিকে ছড়িয়ে পড়তে পারে। তাই খালিস্তান স্বাধীন হওয়া শুধু একটি রাজ্য পৃথক হওয়া অথবা একটি দেশের স্বাধীন হওয়াই নয়, এটি হচ্ছে ভারতের অখণ্ডতার প্রশ্নে সরাসরি একটি ডোমিনো ইফেক্ট। আজকের খালিস্তান শেষ নয়। ভারত সরকার কঠোর হস্তে খালিস্তান আন্দোলনকে দমন করে যাচ্ছে, কিন্তু গল্প এখানে শেষ নয়। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে নির্বাসিত ও পলাতক শিখ নেতাগণ জড়ো হয়ে তাদের এই পৃথক একটি রাষ্ট্র গঠনের যে স্বপ্ন আরো বেশি জোরদার করেছে এবং তারা আরো বেশি সক্রিয়। আমরা দেখেছি 2025 সালের শেষে সর্বকালের শ্রেষ্ঠ তরুণ বাঙালি ওসমান হাদিকে আততায়ীরা গুলি করে। তখনই এই শিখ নেতারা সারা বিশ্বব্যাপী ভারত সরকারকে দোষারোপ করে এক ব্যাপক আন্দোলন গড়ে তোলে। তারা সারা বিশ্বে বিভিন্ন দেশে ভারতের দূতাবাসের সামনে গিয়ে এই খুনের জন্য সরাসরি মোদীকে দায়ী করে বিক্ষোভ মিছিল করে। আমরা দেখেছি সর্বশেষ বাংলাদেশের এই তরুণ বিপ্লবী নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য শিখ নেতারা 55 কোটি রুপি পুরস্কার হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের তরুণ বিপ্লবী নেতাকে হত্যার প্রতিবাদে তারা বিশ্ববাসীর যে নজর কেড়েছে তাতে তাদের দুটি কূটনৈতিক মিশন সফল হয়েছে। একটি হচ্ছে সমস্ত বিশ্ববাসীর কাছে ভারত সরকার তথা মোদীকে একটি খুনি হিসেবে চিহ্নিত করে তার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে। আরেকটি হচ্ছে ভবিষ্যৎ তাদের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের জনগণের সমর্থন আদায় করে নিয়েছে। তারা এই দুটি কূটনৈতিক মিশনে সফল। এ ধরনের বুদ্ধিমত্তার দিক লক্ষ্য করে আমরা বলতে পারি যে খালিস্তানের শিখ নেতারা যেভাবে স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তাদের সফলতা খুব কাছে। খালিস্তান আজকে বিশ্বের মানচিত্রে নেই, কিন্তু বিশ্ব রাজনীতির অদৃশ্য খেলায় এটি এখনো জীবিত এবং একটি বড় শক্তি। এখন প্রশ্ন একটাই, খালিস্তান আন্দোলন কি একটি ইতিহাস নাকি ভবিষ্যৎ ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ? আপনাদের কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন।